আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে শুরু হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তো তোমাদের যে নতুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হয়েছে সেই অনুযায়ী তোমাদের এবারের পরীক্ষা হওয়ার কথা 50 নম্বরের, সময় পাওয়ার কথা 1 ঘন্টা 45 মিনিট। কিন্তু কিছুদিন আগেই নোটিফিকেশান জারি করে সরকার জানিয়ে দেয় যে এবছরের মতো 50 নম্বরের পরীক্ষা হবে না, 25 নম্বরই পরীক্ষা হবে। পরের বছর থেকে কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। তো কিছু কিছু স্কুল আগের নোটিফিকেশান অনুযায়ী 50 নম্বরের প্রশ্ন তৈরি করে ফেলেছে। সেই সব স্কুলে এখন 50 নম্বরেই পরীক্ষা হবে নাকি 25 নম্বরে আবার নতুন করে তারা প্রশ্ন তৈরি করে 25 নম্বর পরীক্ষা নেবে, সেটা সেই স্কুলের ব্যক্তিগত ব্যাপার। তবে বেশিরভাগ স্কুলেই যেটা জানা যাচ্ছে 25 নম্বরেই পরীক্ষা হবে। তো যাদের 50 নম্বর পরীক্ষা হচ্ছে তাদের অযথা প্যানিক করে কোনো লাভ নেই। তোমাদের যা সিলেবাস থাকছে সেই সিলেবাসেই তোমাদের সিলেবাস থেকেই প্রশ্ন আসবে এবং হয়তো যা প্রশ্ন 25 নম্বরের করানো থাকবে সেখান থেকে আরও কিছু বেশি প্রশ্ন নিয়ে 50 নম্বরের প্রশ্ন তৈরি হবে। তো তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো, এখানে দুটো সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা একটু লম্বা হবে। তো ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমার ভালো লেগেছে, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে। আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্ব শেষ করার পরে তোমাদের যদি মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের প্রশ্নোত্তরের আগে তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেটা থাকছে দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য। এবার দিল্লি সুলতানি এখান থেকে থাকছে তোমাদের দুটো এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, একটা 5 নম্বরের প্রশ্ন। ঠিক একইভাবেই মুঘল সাম্রাজ্য থেকেও কিন্তু একই ডিভিশনের মার্কস থাকছে। এবং নগর, বণিক ও বাণিজ্য এখান থেকে তোমাদের যেটা এমসিকিউ থাকছে একটা, 1 নম্বর প্রশ্ন থাকছে একটা, 2 নম্বর প্রশ্ন থাকছে একটা, 3 নম্বর প্রশ্ন থাকছে একটা, 5 নম্বর প্রশ্ন থাকছে একটা। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে মোট 5টা তোমাদের এমসিকিউ, 5টা 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, এছাড়াও দুটো 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন। তার মধ্যে দেখো এখানে অপশন থাকছে, এখানে তোমরা 2 নম্বর যে প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নে এখানে তোমরা অপশন পাবে। তো আমরা এবার দেখে নেব আমাদের এই যে প্রশ্ন এবং উত্তরগুলো। তো দেখো, প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি করতে বলেছে। কিতাব আল রিহলা এর রচয়িতা হলেন কে? রচয়িতা ইবন বতুতা। তারপরে দেখো, খলজি বিপ্লব ঘটেছিল 1240 নাকি 1280 নাকি 1290 নাকি 1296? তো সঠিক উত্তর হচ্ছে খলজি বিপ্লব হয়েছিল 1290 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ঘ দেখো, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? এর উত্তরে তোমরা লিখবে অর্জুন। উঙ্গ দেখো, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। এবার দেখো 2 এর দাগে চলে আসছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর লিখবে মালিক কাফুর, যার 1316 সালে মৃত্যু হয়। দিল্লি সুলতান আলাউদ্দিন খলজির একজন সেনাপতি ছিলেন। খ ভাস্কো দা গামা কে ছিলেন? উত্তর লিখবে ভাস্কো দা গামা হলেন পর্তুগিজ নাবিক এবং ইউরোপ থেকে ভারতবর্ষে আসা সমুদ্রপথের আবিষ্কারক। গ দেখো, আসিরগড় দুর্গটি কোথায় অবস্থিত ছিল? উত্তর লিখবে আসিরগড় দুর্গটি খানদেশে অবস্থিত। ঘ দেখো, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে হলদিঘাটের যুদ্ধ 1576 সালে 18 জুন মেওয়ারের রানা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে সংঘটিত হয়েছিল। অঙ্গ দেখো, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর লিখবে 1528 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর সার্থকভাবে রুমি পদ্ধতির প্রয়োগ করেছিলেন। এবার দেখো চলে আসছে 3 দাগের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। তো আমি অনেক কটা অপশন তোমাদেরকে করিয়ে দিয়েছি, এত কটা অপশন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে না, যাতে তোমাদের সাজেশনে তোমাদের পড়তে সুবিধা হয়, তাই জন্য অনেক কটা অপশনের উত্তর তোমাদের করিয়ে দিয়েছি।
পাট্টা ও কবুলিয়ত কি? এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তরে লিখবে শেরশাহ ভূমি সংস্কারের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন। কবুলিয়ত কি? কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকার পত্র জমা দিত, একে বলা হতো কবুলিয়ত। আর পাট্টাটা কি? জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও দেও রাজস্বের উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একে বলা হতো পাট্টা। এবার দেখো খ, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো। উত্তর লিখে প্রথম পয়েন্ট দিবে উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবুদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নেয়নি। 2 নম্বর আমিরদের বিদ্রোহ দিয়ে লিখবে ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন আর কয়েকজন গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। এবার দেখো গ, মনসব কি? উত্তরে লিখবে মনসব একটি আরবি শব্দ, এর অর্থ উঁচু স্থান যেখানে কিছু রাখা যায়। এই শব্দটি মোগল প্রশাসনের পদ বা সম্মান বা অফিস অর্থে ব্যবহৃত হয়েছে। এই পদের অধিকারীকে মনসবদার বলা হয়। মোগল সম্রাট আকবর মনসবদারকে সমস্ত সামরিক দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেন। যুদ্ধকালে এবং রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক মনসবদার তার পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সৈন্য, অশ্ব, হস্তি ইত্যাদি দ্বারা সামরিক সাহায্য প্রদানে বাধ্য থাকতেন। এবার দেখো চলে আসছি ঘ। ঘয়ের যে প্রশ্ন কি আছে দেখে নাও। জাবতি কি? এর উত্তরে তোমরা লিখবে ভারতবর্ষ ছিল কৃষি নির্ভর দেশ, তাই ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। আলাউদ্দিন খলজির আমল থেকেই রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করা বা মাপার ব্যবস্থা ছিল। পরে শেরশাহর সময়ও জমি মাপা হয়। আকবর নতুন করে জমি জরিপ করান। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো জাবতি। এবার দেখো উঙ্গ, খলজি বিপ্লব বলতে কি বোঝো? এর উত্তরে তোমরা লিখবে 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। দেখো, আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনি কারা ছিলেন? এর উত্তর তোমরা কি লিখবে? আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি। তিনি আকবরের গুণাবলী সম্বন্ধেই লিখেছিলেন। কিন্তু যে কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না, সেই যুগের সমস্যার কথাও জানতে হয়। এই ধরনের সমালোচনা পাওয়া যায় সে যুগের আর একজন ঐতিহাসিক আবুল কাদির বদাউনির লেখায়। এরা দুজনেই মুঘল দরবারে এসেছিলেন 1574 খ্রিস্টাব্দে, কিন্তু আবুল ফজল হয়ে উঠেছিলেন আকবরের প্রিয়পাত্র। একই ঘটনায় 2 ধরনের বিবরণ পাওয়া যায় এদের দুজনের লেখায়। এবার দেখো টিকা লেখো, যে কোনো 2টি টিকা লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। কি কি টিকা এখানে দেওয়া আছে? যে কোনো 2টির মধ্যে 12 ভূঁইয়া, দিনী ইলাহি, ইকতা ব্যবস্থা, দাক্ষিণাত খত। তো প্রথমে চলে আসছি 12 ভূঁইয়াতে। আকবরের ছেলে ও উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। এবার চলে আসছে দিনী ইলাহি। লিখবে ভারতের ইতিহাসে আকবরের সবচেয়ে কালজয়ী অবদান হলো উদার ও বিচক্ষণ ধর্মনীতি। তিনি ভারতে এক জাতীয় রাষ্ট্র গঠনের রূপকার ছিলেন। 1581 খ্রিস্টাব্দে আকবর সুফিবাদের দ্বারা প্রভাবিত হয়ে সর্বধর্ম সমন্বয়ে তার ধর্মমত দিনী ইলাহি প্রচার করেন। একেশ্বরবাদী এই ধর্ম নিরামিষ ভোজন, দান, সম্রাটের জন্য সম্মান, জীবন, সম্পত্তি ত্যাগের অধিকার প্রভৃতির উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি সুলতানি শাসকের প্রচলিত হিন্দু বিদ্বেষ নীতির পরিবর্তে সম্প্রীতি ও সহযোগিতার নীতি গ্রহণে সচেষ্ট ছিলেন। দিন ইলাহিতে কোনো আচার অনুষ্ঠান বা কোনো পুরোহিত ছিল না। সর্বজন গ্রাহ্য কতগুলি নীতি নিয়ে এই ধর্ম গঠিত হয়েছিল। যদিও মাত্র 22 জন এই ধর্মে দীক্ষা নেন। তার মধ্যে বীরবলের নাম উল্লেখযোগ্য। ঐতিহাসিক স্মিথ দিন ইলাহিকে আকবরের চরম নির্বুদ্ধিতার নিরসন বলেছেন, কিন্তু এই অভিমত সমর্থনযোগ্য নয়, কারণ উদার মনোভাব সম্পন্ন আকবর এর মাধ্যমে সকল ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান কুল বজায় রাখতে চেয়েছিলেন। ভারতে মুঘল সাম্রাজ্য সুদৃঢ় করার জন্য এই নীতির উপযোগিতা সন্দেহাতীত। এবার চলে আসি পরবর্তী ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থা লিখবে সুলতানরা ক্রমাগত রাজ্য জয় করায় সাম্রাজ্যের আয়তন বেড়ে যাওয়ায় সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলির দায়িত্ব
এক একজন সামরিক নেতার উপর দেওয়া হতো। এই রাজ্যগুলিকে এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এগুলিকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। চলে আসছি ঘ, দাক্ষিণাত্য খত। বাদশাহ ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের রাজ্যগুলি ও মারাঠা নেতা শিবাজিকে দমন করার জন্য রাজধানী ছেড়ে প্রায় 25 বছর দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন। কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। এর ফলে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হলো। স্যার যদুনাথ সরকার একে দাক্ষিণাত্য খত বলে অভিহিত করেছেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতনে এই দাক্ষিণাত্য খত অনেকাংশেই দায়ী ছিল। চলে আসছি 5 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। উত্তরে লিখবে, আকবর সিংহাসনের আরোহণের পর একটানা 40 বছর ধরে বিভিন্ন রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ঐতিহাসিক শ্রীমতী বেভারিজ তাই আকবরকে ঘোর সাম্রাজ্যবাদী রূপে চিহ্নিত করে বলেছেন, আকবর ছিলেন এমন এক শক্তিশালী ও বলিষ্ঠ সাম্রাজ্যবাদী যার সাম্রাজ্যবাদী সূর্যলোকের কাছে ডালহৌসি সাম্রাজ্যবাদী তারকা অতি ম্লান। রাজ্য জয়। আকবর তার বাল্য অভিভাবক বৈরাম খাঁর সাহায্য নিয়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুকে পরাস্ত করে দিল্লি ও আগ্রা দখল করেন। বৈরাম খাঁর অভিভাবকত্ব ও সাহায্য নিয়ে আকবর 4 বছরের মধ্যে আজমের, জৌনপুর, গোয়ালিয়র জয় করেন। গন্ডোয়ানা ছিল মধ্যপ্রদেশের একটি ছোট্ট রাজ্য। এর রাজধানী ছিল জব্বলপুরের গড়কাটাতে। হঠাৎ আকবরের বিনা অনুমতিতে তার সেনাপতি আসফ খাঁ গন্ডোয়ানা রাজ্য আক্রমণ করে বীর নারায়ণকে হত্যা করলে রানী দুর্গাবতী অপমানে আত্মহত্যা করেন। ফলে আকবর দলপত শাহের বংশধর চন্দ্রধর শাহকে গন্ডোয়ানার সিংহাসনে বসিয়ে তাকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। রাজপুত নীতি। চিতোরের পতনের ফলে রণথম্বরের রানা সুরজন রায় আকবরের সঙ্গে যুদ্ধ করা বৃথা ভেবে 1569 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আকবরের কাছে বশ্যতা স্বীকার করেন। তারপর 1569 খ্রিস্টাব্দে আগস্ট মাসে কালিঞ্জরের শাসকও আকবরের কাছে বশ্যতা স্বীকার করেন। এইভাবে কালিঞ্জুর ও রণথম্বরের অধিকারের ফলে আকবরের সম্মান বৃদ্ধি পায়। 1570 খ্রিস্টাব্দে জলসৈমিরের শাসক হররায় তার কন্যাকে আকবরের সাথে বিবাহ দিয়ে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি মানসিংহ মেবারের রানা প্রতাপ সিংহকে পরাস্ত করলে মেবার মোগলদের অধীন হয়। 1576 খ্রিস্টাব্দে দাউদ খাঁকে রাজমহলের যুদ্ধে পরাস্ত করেন এবং তার স্বেচ্ছায় ধর্মান্তরিত ব্রাহ্মণ সেনাপতি কালাপাহাড় গুরুতর আহত হন। বন্দি দাউদকে নিয়ে গিয়ে তোডরমল তাকে হত্যা করেন। এখানে কিছু কিছু ছোটো ছোটো প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো তোমরা একটু ঠিক করে নেবে। 12 ভূঁইয়ার সমস্যা। 1576 খ্রিস্টাব্দে বাংলা ও বিহার মোগল সাম্রাজ্যভুক্ত হলেও বাংলা হিন্দু মুসলিম বহু জমিদার চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, ইশাখা, মুশাখা প্রমুখ মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরা বাংলার বিখ্যাত 12 ভূঁইয়া নামে পরিচিত। আকবরের সেনাপতি মানসিংহ 12 ভূঁইয়াদের পরাস্ত করেন বাংলায় শান্তি স্থাপন করেছিলেন। তার জীবনের শেষ যুদ্ধ হলো আশিরগড় যুদ্ধ। এটাও কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। আকবরের ধর্মনীতি দেখো। ধর্ম সহিষ্ণু ও উদার মনোভাবাপন্ন আকবর আধ্যাত্মিক সংকট নিরসনের জন্য দার উল ইসলাম ও দার উল হার্ব এর দেশ ভারতকে সলহৈকল বা ধর্ম সহিষ্ণুতার দেশে পরিণত করেছিলেন। প্রথমে তীর্থকর ও পরে 1564 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে নেন। তারপর দেখো দিন-ই ইলাহি, এটা তোমরা টিকা হিসেবে এর আগে পড়েছো, একবার দেখে নাও। আগ্রার কাছে ফতেপুর সিক্রিতে 1575 থেকে 76 খ্রিস্টাব্দে ইবাদতখানা গঠনের পর তার ধর্মীয় ভাবান্তর ঘটে। তাই 1578 খ্রিস্টাব্দে অক্টোবরে ইবাদতখানাতে হিন্দু পণ্ডিত পুরুষোত্তম, জৈনগুরু বিজয় সেন সুরি, হরিবিজয় সুরি, জেসুইট পন্ডিত ফাদার মনসারেট, অ্যাকোয়া ভাইবা, জরাথ্রুষ্টপন্থী, বৌদ্ধ, নাস্তিক, শিয়া ও সুন্নিপন্থী মুসলিম প্রভৃতি সব ধর্মের পণ্ডিত ও শাস্ত্রজ্ঞদের আমন্ত্রণ জানান। 1578 খ্রিস্টাব্দে তিনি মাংস খাদ্য তালিকা থেকে বাদ দেন। 1579 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর এক মাহজার নামায় আকবর নিজেকে কোরআনের চূড়ান্ত ব্যাখ্যাকার বলে ঘোষণা করেন। 1582 খ্রিস্টাব্দে আকবর 94 ইলাহি বা সর্বধর্মের সারবস্তু বা পবিত্র ধর্মমত প্রচার করেন। তিনি রাজপুতদের
আগে যুদ্ধনীতি এড়িয়ে বৈবাহিক ও গুরুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলেন। আকবর নিজেই বিয়ে করেন বিহারী মলের কন্যা যোধাবাই ও পুত্র সেলিমকে ভগবান দাসের কন্যা মানবাইয়ের সাথে বিয়ে দেন। মানসিংকে 10,000 মনসব দিয়েছিলেন। এবার দেখো 6 নম্বরে যে প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে ভূমিকা। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা ও সংস্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা বাজার দর নিয়ন্ত্রণ। সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, আমির খসরু, শেখ নাসিরউদ্দিন চিরাগ, ফিরিস্তা প্রমুখ বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এবার পরে নেবে বাজার দর নিয়ন্ত্রণের কারণ। দিয়ে লিখবে বাহিনীর ব্যয় নির্বাহ। সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং সেই বেতন থেকে সৈন্যরা যাতে তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করেন। অপরদিকে অনেকেই এই মতের সমালোচনা করে বলেন যে আলাউদ্দিন খলজি হিন্দুদের শায়েস্তা করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। আবার অনেকেই পণ্য গুদামজাত করার থেকে বিরত থাকা কিংবা মুদ্রাস্ফীতি রোধ করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন বলে মতামত দিয়েছিলেন। এবার হচ্ছে পরের পয়েন্ট, বাজারের ধরন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4 ধরনের বাজার ছিল: মান্ডি, সেরাই আদল, পশুর বাজার ও প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার। সব বাজারেই জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। তারপর দেখো বাজার পরিদর্শক রাজকর্মচারী। বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানা ই মান্ডি, দেওয়ান ই রিয়াসাত, বারিদ প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেন। বাজারের সরকারি নিয়মাবলী। আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলী ছিল সেগুলি হলো সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করতে হতো, বেশি দাম নিলে কঠোর শাস্তি দিতে হতো, কোনো ব্যবসায়ী ওজনের দ্রব্যাদি কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। এবার শেষে লিখবে উপসংহার। দিয়ে লিখবে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের ফলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়। তাই আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশংসা করে ঐতিহাসিক হাবিব ও নিজামী এই ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক অবদান বলে অভিহিত করেছেন। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে মধ্যযুগে ভারতের দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। দিয়ে লিখবে মধ্যযুগীয় ভারতের ইতিহাসে প্রাপ্ত বিভিন্ন নথিপত্র থেকে এই যুগে দেশের ভেতর সাধারণত 2 ধরনের বাণিজ্যের কথা জানা যায়। প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়ত 2টি শহরের মধ্যে বাণিজ্য। এই কারণে জনবহুল শহরগুলির অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে কম দামি কিন্তু অনেক বেশি পরিমাণে জিনিস জলপথে নিয়ে আসতো। এইসব জিনিসের মধ্যে ছিল নানা প্রকার খাদ্যশস্য, তৈলবীজ, কাঁচা তুলো, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো। বর্তমানকালের মতো সেই আমলেও গ্রামগুলি নগরবাসীর কৃষি ও হস্তশিল্পজাত সব রকম পণ্যের চাহিদা মেটাতো। আবার এক শহর থেকে অন্য শহরে রপ্তানি করা হতো প্রধানত বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র। সেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করত কারিগররা। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল ও গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। সে যুগে গুজরাট তথা পশ্চিম ভারত খাদ্যশস্যের দিকে স্বনির্ভর ছিল না। এই জন্য পূর্ব ও উত্তর ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এই অঞ্চলে আমদানি করা হতো। মধ্যযুগে বিভিন্ন ধরনের হস্তশিল্পের বাণিজ্য চলত, যেমন চামড়া, কাঠ ও ধাতুর তৈরি বিভিন্ন জিনিস, গালিচা ইত্যাদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রপ্তানি হতো। বাণিজ্যের সূত্র ধরেই সেই আমলে বহু নগরকেন্দ্র গড়ে উঠেছিল, যেমন সুরাট, বেশগাঁও, সাতগাঁও, সোনারগাঁও, হুগলি প্রভৃতি। তারপর পরের প্রশ্ন এটা আছে, শেরশাহের যে কোনো 2টি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর লিখবে ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের প্রশাসনিক সংস্কার। দিয়ে লিখবে ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে বলা হতো পাট্টা। পাট্টাপ্রাপ্ত কৃষকেরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার করা বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। পরের পয়েন্ট দেবে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই আজমস বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে
বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। উপসংহার: মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন, তাই তিনি আজও ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এবার দেখো কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছি। এই প্রশ্নগুলো হয়তো কিছু কিছু প্রশ্ন এর মধ্যে আলোচনা করা হয়েছে, আবার কিছু কিছু প্রশ্ন আলোচনা করা হয়নি। তোমরা কিন্তু এগুলো রেডি করে নেবে। আর যেগুলো আলোচনা করা হয়নি সেগুলো যদি তোমাদের উত্তর দরকার হয় তার তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার এর উত্তরগুলো আমাদের দরকার, তার জন্য তোমাদের জন্য সেপারেট একটা ভিডিও আমি নিয়ে আসবো। দাগ ও হুলিয়া কি, এগুলো 2 থেকে 3 নম্বর প্রশ্ন। দাগ ও হুলিয়া কি, ইকতা ব্যবস্থা কি, হুন্ডি কি, খানুয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন, দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো, শাহজাহানবাদের নাগরিকদের বসতি কেমন ছিল, পাট্টা ও কৌলিয়ত কি, সুলতান ইলতুৎমিশের সামনে যে প্রধান যে সমস্যাগুলি ছিল তার 2টি উল্লেখ করো, মোগল আমলে মনসাবদারদের কীভাবে বেতন দেওয়া হতো, টিকা লেখো 12 ভূঁইয়া দিনী হিলাই ইকতা ব্যবস্থা, সিজদা পাইবস বলতে কি বোঝো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খলজি বিপ্লব কি। এবার প্রশ্নমান 4-5 কিছু প্রশ্ন। শেরশাহের সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। আলাউদ্দিন খলজির সময়ে দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল। 4 মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। 5 মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। এবার প্রশ্নমান 1, কিতাবুল রিহলা গ্রন্থের রচয়িতা কে, খলজি বিপ্লব কবে হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, জাহাঙ্গীরের আমলে কোন শিখগুলিকে গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়, কোন নদী দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি, ভাস্কো দা গামা কে ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার জয় করা অঞ্চলগুলি কাদের মধ্যে ভাগ হয়ে যায়, বখতিয়ার খলজি কোথাকার শাসক ছিলেন, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কী ছিল, ভারতের প্রথম খলিফার অনুমোদন কে লাভ করেন, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন, বন্দেগান চিহেলগানির সদস্য কে ছিলেন, 40 চক্র তৈরি হয় কার সময়, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে, পাগলা রাজা কাকে বলা হয়, মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানী দেবনগরের নতুন নাম কি হয়। আলোচ্য বিষয় 2024 সালের 7ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে ইতিহাসে আরও 1 সেট প্রশ্ন এবং তৎসহ 7ম শ্রেণীর সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর পড়ানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এর আগের ভিডিওতে সিলেবাস নিয়ে বিশদ আলোচনা করেছি, তাও আমি বলে দিচ্ছি তোমাদের সিলেবাসে এটা রয়েছে। সেটা হচ্ছে দিল্লি সুলতানি 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার মুঘল সাম্রাজ্য এবং 6 নম্বর চ্যাপ্টার নগর বণিক ও বাণিজ্য। এই 3টে চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। তবে দেখে নাও প্রশ্ন উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। ঠিক উত্তরটি বেছে নাও। যাবতীয় ব্যবস্থার প্রবর্তন করেন কে, বদাউনি নাকি আবুল ফজল নাকি বীরবল নাকি টোডরমল। উত্তর হচ্ছে ডি, টোডরমল। খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন কে, ইব্রাহিম লোদি নাকি নুসরাত শাহ নাকি রানা সঙ্গ নাকি রানা প্রতাপ সিংহ। উত্তর হচ্ছে রানা সঙ্গ। 3 বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় কবে, 1500 খ্রিস্টাব্দে নাকি 1530 খ্রিস্টাব্দে নাকি 1538 খ্রিস্টাব্দে নাকি 1540 খ্রিস্টাব্দে। উত্তর 1538 খ্রিস্টাব্দে। 4 দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রথম বিস্তার ঘটান কে। উত্তর কী হবে দেখো, অপশন আছে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, জালালউদ্দিন খলজি আর ইলতুৎমিশ। সঠিক উত্তর হবে এ, অর্থাৎ তোমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল ব্যবসা বাণিজ্য নাকি শিল্প নাকি কৃষি নাকি কোনোটিই নয়। উত্তর হচ্ছে কৃষি। 6 তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক নাকি মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক নাকি কে হবে, এটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। সঠিক উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10 সালা ব্যবস্থা বলতে কি বোঝো, এক কথায় উত্তর দাও। উত্তরে লিখবে, আকবরের আমলে প্রবর্তিত আগের 10 বছরের জমি বিষয়ক তথ্যের ভিত্তিতে আয়কর আদায় করা রাজস্ব ব্যবস্থাকে বলা হতো 10 সালা ব্যবস্থা। 2 নম্বর প্রশ্ন দেখো, আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন, টোডরমল নাকি মালিক অম্বর নাকি বৈরাম খান।
উত্তর হচ্ছে মালিক অম্বর। 3 নম্বর, আশরফি কি? এক কথায় উত্তর দাও। তো উত্তর লিখবে মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। 4 নম্বর, আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? এক কথায় উত্তর দাও। উত্তর লিখবে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান সিকান্দার লোদি। 5 নম্বর, মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা নির্বাচন করো, এটা হবে সত্য। 6, সড়ক-ই আজম কে নির্মাণ করেন? এক কথায় উত্তর দাও। উত্তর লিখবে সড়ক-ই আজম নির্মাণ করেন শেরশাহ। তারপর দেখো বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 2টি বা 3টি বাক্যের মধ্যে। মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? উত্তর, বাদশাহ বা পাদিশাহ এই শব্দগুলি হচ্ছে ফার্সি। পাদো অর্থাৎ প্রভু এবং শাহ মানে হচ্ছে শাসক বা রাজা। মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ অথবা বাদশাহ শব্দটি ব্যবহার করত। আমরা জেনেছি আগের দিল্লি শাসকেরা নিজেদের সুলতান বলতেন। মুঘলরা কিন্তু সুলতান শব্দটি যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করতেন। বাদশাহ শব্দটি ব্যবহার করে মুঘলরা বোঝাতে চাইতেন যে তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয়। 2 নম্বর, কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল বিরোধী? ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতানি রাজিয়া। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। ইলতুৎমিশের এক ছেলে অল্প কিছুদিনের জন্য শাসক হলেও শেষ পর্যন্ত রাজিয়াই ইলতুৎমিশের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন। রাজিয়ার সুলতান হওয়া নিয়ে সমর্থন ছিল সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের। তার বিরুদ্ধে ছিলেন তুর্কি অভিজাতরা। এছাড়া উলেমা এবং রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিলেন। পরের প্রশ্ন, তঙ্কা ও জিতল কি? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তর লিখবে ইলতুৎমিশ দিল্লির সুলতানদের মধ্যে সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন। ভারতবর্ষে রৌপ্য বা তঙ্কা ও তাম্র মুদ্রা বা জিতল এই দুটি মুদ্রার প্রচলন করেন এবং এই নামে অভিহিত করেন। তারপর প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের ভূমিকা কী ছিল? উত্তর লিখবে মুঘল শাসনের সাথে আফগান শাসক শেরশাহের প্রশাসনিক পরিকাঠামো সুপরিকল্পিত ছিল, যা পরবর্তীকালে আকবর অনেকাংশে অনুসরণ করেছিলেন। আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি আবার ভাগ করা হতো কয়েকটি সরকারে এবং সরকারগুলি ভাগ করা হতো পরগনাতে। সুবার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো সুবাদার। এছাড়াও প্রতিটি সুবাতে নানা ভারপ্রাপ্ত কর্মচারী থাকতেন। পরের প্রশ্ন 2-এর খ, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? উত্তর লিখবে ইলতুৎমিশ যখন দিল্লির সুলতান হন তখন তার সামনে 3টি সমস্যা দেখা যায়। সেইগুলি হলো 1, বিদ্রোহী শক্তিগুলিকে কিভাবে তিনি দমন করতে পারবেন। 2, সেই সময় মধ্য এশিয়ার দুর্ধর্ষ মুঘল শক্তি ছিল একটি বড় আতঙ্ক সব দেশের সব রাজশক্তির কাছেই। তিনি কিভাবে এই মঙ্গল শক্তিকে মোকাবিলা করবেন তা ছিল ইলতুৎমিশের কাছে একটি বড় সমস্যা। 3 নম্বর, কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারেন। 3 নম্বর, টিকা লেখার যাবতীয় ব্যবস্থা। সম্রাট আকবর 1573 সালে টোডরমলকে গুজরাটের ভূমি ব্যবস্থা সংস্কারের দায়িত্ব দেন। সেখানে জমি জরিপ করে জমির পরিমাণের ওপর টোডরমল খাজনা ধার্য করেন। 1582 সালে টোডরমল দেওয়ান পদে নিযুক্ত হলে গুজরাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমগ্র সাম্রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থা টোডরমল ব্যবস্থা বা যাবতী ব্যবস্থা নামে পরিচিত। উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে বিহার, এলাহাবাদ, মালব, অযোধ্যা, দিল্লি, লাহোর, মুলতান ও রাজপুতানা এই 8টি প্রদেশে যাবতীয় ব্যবস্থা প্রচলিত ছিল। জমির জরিপ, জমির প্রকারভেদ নির্ণয় এবং দেয় রাজস্ব নির্ধারণ ছিল এই যাবতীয় ব্যবস্থার প্রধান 3টি বৈশিষ্ট্য। এবার বলছে নিচের যে কোনো একটি প্রশ্ন দাও, উত্তর দাও 8 থেকে 10টি বাক্যে। প্রথম যে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, ঘরঘোড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত? এবার এর উত্তর তোমরা কী লিখবে দেখে নাও। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবরের কাছে এই যুদ্ধ ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যুদ্ধ ছিল বাবরের কাছে আত্মমর্যাদা প্রতিষ্ঠার যুদ্ধ।
এই যুদ্ধে জিতে বাবর দিল্লির মসনদে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং ভারতবর্ষে শুরু হয় প্রায় 300 বছর ব্যাপী মুঘল সাম্রাজ্যের শাসন। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবর এবং রাজপুত শক্তির মধ্যে, যার প্রধান ছিলেন মেবারের রানা সংগ্রাম সিংহ। আফগান শক্তিকে পানিপথের যুদ্ধে পরাজিত করার পর দিল্লির সিংহাসন নিষ্কণ্টক করার জন্য এই যুদ্ধ বাবরের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ ভারতবর্ষে রাজপুত শক্তি তখন ছিল খুবই শক্তিশালী। তাই এই যুদ্ধে জয়লাভ করাটা ছিল বাবরের কাছে খুবই প্রয়োজনীয়। তিনি জয়লাভ করেছিলেন। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল মিলিত আফগান শক্তির সাথে বাবরের, এবং এই যুদ্ধে আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরত শাহ। এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন, কিন্তু পাকাপাকিভাবে বিহারে অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি, যা ছিল আফগানদের এক শক্ত ঘাঁটি। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো, তাহলে উত্তর ভারতে লোদিরা বা রাজপুত শক্তি শাসন করত, কারণ লোদি বংশের সুলতানি শাসন দিল্লিতে বজায় থাকতো। অপরদিকে রাজপুতরা দিল্লি দখলে সক্রিয় ছিল। পানিপথের যুদ্ধে মুঘলরা জয়ী না হলে দিল্লি দখল করে রাজপুতরাও সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারত। এবার দেখো 2 নম্বর যে প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। উত্তর লিখবে, সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত। ওই নির্দিষ্ট বেতনে যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে, তার জন্য বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতেন। রাজকোষের আয় বাড়াতে আলাউদ্দিন খলজি কতগুলি অর্থনৈতিক সংস্কার করেন। প্রথম পয়েন্ট দিয়ে বাজারের ধরন দিয়ে লিখবে, আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। দ্বিতীয় পয়েন্ট দেবে বাজার দর তদারকি। বাজার দর তদারকির জন্য শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিসায়ত নামে রাজকর্মচারী নিয়োগ করেন। তারপরে পয়েন্ট দেবে সরকারি নিয়মাবলী দিয়ে লিখবে, সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল। পরের পয়েন্ট দেবে রেশন ব্যবস্থা। আলাউদ্দিন রেশন ব্যবস্থার প্রবর্তন করেন। প্রয়োজনের সময়ে প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হয়। মতামত দিয়ে এই পয়েন্ট দিয়ে লিখবে, আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে বলা যায় যে এটি ছিল সে যুগের বিস্ময় ও অভিনব এক প্রচেষ্টা। এর ফলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়। আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক কর্তৃত্ব বলা যেতে পারে। 3 নম্বর দেখো প্রশ্ন কী আছে, সুলতানি আমলে তুমি দিল্লি শহরে বেড়াতে গিয়েছো। তোমার বেড়াবার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এবার পরবর্তী প্রশ্ন, তুমি কি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বলে মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো। আচ্ছা, এই 3 আর 4 নম্বরের প্রশ্নের উত্তর যদি তোমার দরকার হয় কমেন্টে জানাবে, আমি তোমার জন্য নিয়ে আসবো। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দিলাম না। তো তোমাদের এরপরেও যদি মনে হয় তোমাদের আরও 1 সেট প্রশ্ন দরকার, তোমরা কমেন্টে জানাবে। তোমাদের জন্য আরও 1 সেট প্রশ্ন নিয়ে আসা হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং তোমাদের যে এটাই হুবহু পরীক্ষা আসবে সেরকম কোনো ব্যাপার নয়। তোমাদের একটা পরীক্ষা সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো, এবং এই যে এর আগে সেট দিয়েছি এই সেটের প্রশ্ন দিলাম, এবং পরবর্তীতে তোমার যদি আরও সেট দরকার হয় সেই সেটের প্রশ্নের উত্তর দিব। সেইগুলি একসঙ্গে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য 100% নিশ্চিত। তো পরীক্ষা আসলে এই সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, এবং সর্বোপরি তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।